রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই ইউনিভার্সের মিউটেন্টদের মুক্ত করে ছাড়বো। মনে রাখবা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় এক্সম্যান। এক্সম্যানের যতগুলো মুভি ছিল এবং ওই মুভিগুলো কিভাবে দেখবেন, কোন কোন মুভিগুলো দেখলে এক্সম্যানের টাইমলাইন বুঝতে সুবিধা হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিও। শুরুতেই বলে নেই, ডিজনি আর মার্ভেলের যেই ইউনিভার্স, যেই মানে একদম আয়রন ম্যান থেকে শুরু করে পুরা যে ইউনিভার্সটা তৈরি হয়েছে, আর এই জমজমাট হাইপ, এই হাইপ আসার আগে, এই দুনিয়াটা তৈরি হওয়ার আগে বা এই ইউনিভার্সটা তৈরি হওয়ার আগে আরেকটা ইউনিভার্স ছিল, যেটা কিনা মার্ভেলেরই ইউনিভার্স কিন্তু মার্ভেলের না। মানে আমি কি ঠিক বললাম না বেঠিক? মার্ভেলের ইউনিভার্স আবার মার্ভেলের না। ঘটনা কি? আদৌ কি মার্ভেলের নাকি মার্ভেলের না? আমি কি একটু কনফিউজিং বানাই দিলাম? কনফিউজ হওয়ারই কথা, কারণ ফক্স ইউনিভার্স বা এক্সম্যানের মুভির যে ইউনিভার্সটা আছে এটা এমনিতেই কনফিউজিং। আপনারা আমার এমনিতে কনফিউজ হইতে হবে না, ওরাই আপনাকে কনফিউজ বানাই দিবে। আসলে ওরা বানাইছে কি বলতে চাইছে, কোনটার পর কোনটা, ওরা নিজেরাই কনফিউজ। আমরা তো অডিয়েন্স ভাই, আমরা কি কনফিউজ হব না? তো কনফিউশনের স্টার্টটা হইতেছে ওইখান থেকে, যখন কিনা মানুষ বুঝতে পারে না অ্যাকচুয়ালি এক্সম্যানের যে মুভিটা সেটা কি মার্ভেলের মুভি নাকি অন্য মুভি না কিসের মুভি, এটা কেউ আসলে বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? এটার পিছনে একটা মজার স্টোরি আছে। 1994 সালে মার্ভেলের কাছ থেকে ফক্স স্টুডিওস এক্সম্যানের প্রোডাকশন রাইটস কিনে নেয় এবং তারা একের পর এক এক্সম্যান মুভি বানাতে থাকে, যেটা খুবই সাড়া ফেলে পুরো দুনিয়া ভরে। কারণ ওই একটা সময় আমরা সুপার হিরো মুভি দেখা শুরু করি, ওই একটা টাইম লাইন, ওই একটা সময় যখন পুরা দুনিয়া রাজত্ব করছে এক্সম্যান। বাট এই যে 13টা মুভি এক্সম্যানের, একটার সাথে একটা তো মিল আছে, আবার মিল নাই। মানে কনফিউজ হইতেছেন তো? আমিও কনফিউজ ছিলাম যখন মুভি দেখছি। তো এই জন্য এই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কোন কোন মুভিগুলো কিভাবে দেখবেন, আর দেখলে কনফিউজ হবেন না। হবেন, হালকা কিছু কনফিউশন থাকবে, তারপরেও অনেকটাই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এই এপিসোড দেখার পরে। শুধু এই মুভিগুলো ক্রনোলজিক্যালি ডিসকাসই করতেছি না, টাইমলাইন সম্পর্কেও আপনাদেরকে জানাইতেছি, আর সাথে আপনাদের বোনাস হিসেবে কিছু প্লট হোলস নিয়েও আলোচনা করব। যেমনটা বলেছি, আপনাদেরকে 1994 সালে রাইটস কিনে নেয়, কিন্তু তারপরে যখন মুভিগুলো বানানো শুরু করে 2000 সাল থেকে 2020 পর্যন্ত, অর্থাৎ 20 সাল লাগায়, এর মধ্যে 3টা মুভি আসছে উলভারিন নিয়ে, আর 2টা মুভি আসছে ডেডপুল নিয়ে, যেখানে ডেডপুল আর উলভারিন সেম এক্সম্যানের ইউনিভার্সটাকে শেয়ার করে। যতগুলো মুভি বের হইছে এর মধ্যে সবগুলা মুভি বলতে পারেন মার্ভেল মুভির ক্যানন কোনো ইভেন্ট না, অথবা বলতে পারেন মার্ভেলের যে সিনেমাটিক ইউনিভার্স আছে এটার সাথে ওইরকম কোনো সম্পর্ক নাই। বাট পয়সা কামানোর দিক থেকে এক্সম্যানের সিরিজ প্রচুর একদম উড়ায় দিছে ভাই, বক্স অফিস ফাটায় দিছে, মানুষদের পুরো পাংখা বানায় দিছে, খুব পয়সা করি কামাইছে। যেমনটা আপনারা সবাই জানেন, 2019 সালে ডিজনি 20th সেঞ্চুরি ফক্স স্টুডিওসকে কিনে ফেলে এবং এরপর থেকেই শুরু হয় এক্সম্যান মুভিগুলোকে রিব্র্যান্ডিং করা। আগামীতে মার্ভেলের যে মুভিগুলো আসতে যেতেছে সেই মুভিগুলোতে এক্সম্যানের এন্ট্রি হবেই এবং এক্সম্যানকে নতুন একটা পয়েন্ট অফ ভিউ দেয়া হবে, যেটার মাধ্যমে আমরা সবাই এক্সম্যান মুভিজ গুলো এনজয় করতে যেতেছে আবার নতুন করে। এখন তো আপনারা সবাই জানেন যে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটা আসতে যেতেছে জুলাই মাসের 26 তারিখে, এবং ডেডপুল অ্যান্ড উলভারিনের মাধ্যমেই কিন্তু এক্সম্যান, ফক্সের যে এক্সম্যান ইউনিভার্স ছিল সেটা কিভাবে ধ্বংস হইল, বা এক্সম্যানের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো কিভাবে মার্ভেলে জয়েন করবে, অথবা কোন কোন ক্যারেক্টারগুলো মারা গেল বা কোন কোন ক্যারেক্টারগুলো আসলে আসতেছে আর কোন কোন ক্যারেক্টারগুলো আসতেছে না, সেই বিষয়ে আমরা জানতে পারবো ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির পরে। এখন চলেন শুরু করি টাইমলাইন নিয়ে আলোচনা। সেটার জন্য তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আপনারা শেষ করলেই বুঝতে পারবেন কিভাবে মুভি দেখা উচিত, ডেডপুল অ্যান্ড উলভারিন এনজয় করতে পারবেন, এবং পাশের সিটে বসে যখন মানুষ হাসবে আপনার তখন চিন্তা করতে হবে না যে ভাই কনটেক্সটটা কি ছিল, কেন হাসতেছে, আমি একাই কি বেকুব, আমি কি জানি না কি হইতে যাইতেছে, সব হাসতেছে, আমি ব্যাককলের মতো বসে আছি কেন সিটে, এই সব কোনো চিন্তা করতে হবে না। যদি রিলিজিং অর্ডার অনুসারে এক্সম্যান মুভি সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হয় 2000 থেকে 2006 সাল পর্যন্ত এক্সম্যানের 3টা মুভি বের হয়, যেখানে আমাদেরকে এক্সম্যানের হিরো এবং ভিলেন সম্পর্কে ইন্ট্রোডিউস করা হয়েছে। এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড মুভি আস্তে আস্তে আমরা দেখতে পারি মিউটেন্টসদের ক্রিমিনালগিরি এবং এক্সম্যানের বড় বড় স্যাক্রিফাইসেস, যেমন সামার স্কট, জিন গ্রে
এবং প্রফেসর এক্স এর। এবং এই মুভির পরে এক্সম্যানের কাহিনী আগে না বাড়ায় উল্টা এক্সম্যানের অরিজিন সম্পর্কে ফোকাস করা শুরু করে। এর পরপরই আমরা দেখতে পারি হচ্ছে 2009 সালে আসে যে মুভিটা, সেটা হইতেছে এক্সম্যান অরিজিনস উলভারিন। যেই মুভিতে আমরা দেখতে পারি হচ্ছে লোগান অর্থাৎ আমাদের সবার প্রিয় ক্যারেক্টার উলভারিন, যেটা পোর্ট্রে করেছে হিউজ জ্যাকম্যান। উলভারিন অর্থাৎ লোগানের জন্ম হয় হচ্ছে 1832 সালে এবং লোগানের কাছে ছোটবেলা থেকেই হাড্ডিওয়ালা ক্লস ছিল। এই মুভির মাধ্যমেই উলভারিন প্রথমবার অ্যাডামেন্টিয়াম ক্লস পায়। এই মুভিতে আমরা দেখতে পারি হচ্ছে ভিক্টর অর্থাৎ লোগানের ভাই, যে কিনা প্রথম মুভিতে সেভার টুথই ছিল, কিন্তু এই মুভিতে আমরা দেখতে পারি তার ভিন্ন পার্সোনালিটি সম্পর্কে। আর তো ভাই এই মুভিতে সব থেকে জঘন্য বাজে বিদঘুটে মানে একদম ক্যারেক্টারটা ধ্বংস করে ফেলাইছে সেই ক্যারেক্টারটা হইতেছে ডেডপুল। এই মুভিতে আমরা আসলেই ডেডপুলকে দেখতে পারি, অন্য কোনো ডেডপুল না, রায়ান রোলসের ডেডপুল। এর থেকে জঘন্য ডেডপুল মনে হয় না আমরা দেখছি, কারণ এই মুভিতে ডেডপুলকে যেভাবে পোর্ট্রে করে আসলে ডেডপুলের ক্যারেক্টার এইভাবে এক্সিস্টই করে না। কমিক্স অনুসারে যদি আমরা দেখি ডেডপুল সবসময় হচ্ছে স্যুট পরা থাকে এবং কথা বলে যখন তখন হইতেছে খুবই ফালতু জোকস করে, লেম জোকস করে, ফালতু কথা বলে, মানুষরা মজা পায়, খুবই একটা ফানি ক্যারেক্টার, কমেডিয়ান টাইপের। কিন্তু ভাই এই মুভিতে কি বলবো ভাই, এই মুভিতে ডেডপুলের মুখ সিল করে দেয় যেন সে কথা বলতে না পারে, কারণ সে কথা বলে সবাইকে এন্টারটেইন করতো। খুব ফানি দেখাইতে চায় নাই তারা ডেডপুলকে, তাই সেই জন্য ডেডপুলের মুখ সিল করে দেয়। খুবই ফালতু লাগছে আমার কাছে ব্যাপারটা। কথা বলার মাধ্যমে মানুষকে এন্টারটেইন করা, তার ফানি জোকস দিয়ে ভিলেনদেরকে ইন্টারাপ্ট করা এবং ফোর্থ ওয়াল ব্রেক করার যে বিষয়গুলো সেগুলো এই মুভিতে নাই ভাই। আমার কাছে ভাল লাগে নাই, আপনাদের কাছে ভাল লাগতে পারে, বাট এই মুভিটা দেখা উচিত। এবং এই মুভির পরে এক্সম্যানের কাহিনীগুলোকে আগে না বাড়ায় 2011 সালে এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভিটা রিলিজ করা হয়। এই মুভিতে দেখানো হয়েছে হচ্ছে চার্লস জেভিয়ার্সের অরিজিন এবং সে কিভাবে তার টিমটাকে তৈরি করে, এক্সম্যানটাকে তৈরি করে সেটা নিয়ে। এবং সেই সাথে আমরা দেখতে পারবো হচ্ছে চার্লস জেভিয়ার্স এবং এরিক ল্যান্সারের যে সম্পর্ক ছিল এবং তাদের যে ক্যারেক্টার ছিল সেটা সম্পর্কে, অর্থাৎ চার্লস জেভিয়ার্স কিভাবে প্রফেসর এক্স হয়ে উঠলো এবং এরিক কিভাবে ম্যাগনিটো হয়ে উঠলো। 2013 সালে উলভারিনের নতুন একটা মুভি রিলিজ হয়, যেটা কিনা হইতেছে মডার্ন টাইমে সেট করা। এটার গল্পটা হইতেছে এক্সম্যান লাস্ট স্ট্যান্ড মুভি যেটা ছিল তার আগের স্টোরি, তার আগের টাইমলাইন নিয়ে এই মুভিটা করা। এই মুভির গল্প খুব একটা স্পেশাল না বলতে গেলে। এই মুভির যে ভিলেন ছিল ইশোরি ইয়াশিদা অর্থাৎ কিনা হচ্ছে সিলভার সামুরাই, এই ভিলেনটা অ্যাকচুয়ালি উলভারিনের কাছে একটা জিনিসই চাইতো, তার মূল উদ্দেশ্য থাকে হচ্ছে উলভারিনের যৌবন চুষে নেয়া। মানে খুব ন্যাস্টি শোনাইতেছে তাই না, মানে আমি জানি খুবই ন্যাস্টি শোনাইতেছে, খুবই বাজে শোনাইতেছে যৌবন চুষে নেওয়ার বিষয়টা, বাট গল্পটা এরকমই ছিল। আসলে কি হয়, কেন হয়, কিভাবে হয় সেটা জানতে হলে আপনাদেরকে মুভিটা দেখতে হবে, মুভিটা দেখে ফেলতে পারেন। এই মুভির ক্লাইম্যাক্সে আমরা জানতে পারি হচ্ছে চার্লস জেভিয়ার বাইচে আছে এখনো, আর হইতেছে চার্লস জেভিয়ার্স আর ম্যাগনিটো মানে প্রফেসর এক্স আর ম্যাগনিটো অনেক বড় একটা যুদ্ধের প্ল্যান করতে থাকে। এবং এরপরেই দেখতে পারি হচ্ছে আমরা এক্সম্যান ডেজ অফ দ্য ফিউচার পাস্ট মুভিটা, যেই মুভির মাধ্যমে হইতেছে এক্সম্যানের ফেরিওয়ালা অর্থাৎ ফক্স এই মুভিতে এক্সম্যানের ছোটখাটো একটা রিবুট করে। এই মুভিতে হয় কি হচ্ছে যে ফিউচারে গভর্নমেন্ট সেন্টিনিয়ালসকে ক্রিয়েট করে। সেন্টিনিয়ালসদের যেই পাওয়ারটা ছিল সেটা হইতেছে ওরা চাইলে অন্য পাওয়ারটাকে অবজার্ভ করতে পারতো এবং ওই পাওয়ারটাকে ব্যবহার করতে পারতো। সেইটার মাধ্যমে তারা এক মিউটেন্টের পাওয়ার অবজার্ভ করে আরেক মিউটেন্টকে মারতো, আরেক মিউটেন্টের পাওয়ার অবজার্ভ করে আরেক মিউটেন্টকে মারতো। তো মিউটেন্টদের কাছে আর কোনো অপশন ছিল না, তারা সব খতম, টাটা বাই বাই। এই মুভিতে হইতেছে সব থেকে বেশি সময় ধরে জীবিত থাকে হচ্ছে উলভারিন এবং উলভারিনের কনসিয়াস পাওয়ারের মাধ্যমেই চার্লস জেভিয়ার উলভারিনের যে মাইন্ডটা আছে এই মাইন্ডটাকে পাঠায় দেয় 70 দশকের যে বডিটা ছিল ওই বডির ভিতরে। এবং এখানে উলভারিনের মিশন থাকে হইতেছে মিস্টিক ম্যাগনিটোকে থামানো, কারণ তারা হচ্ছিল আগের মুভিগুলোতে বলিভার টার্সকে মাইরা ফালায়, এই মুভিতে থামানো যে তারা যেন না মারে, মারলে হইতেছে সেন্টিনিয়ালস ক্রিয়েট হবে, হ্যানত্যান ঝামেলা হবে, যত প্রকার যত এক্সম্যান ক্যারেক্টার বা মিউটেন্টস আছে তারা সব মারা যাবে। তাদের ইউনিভার্সটাকে বাঁচানোর জন্য উলভারিন এই রোলটা প্লে করে। ইয়াং চার্লস জেভিয়ার্সের মাধ্যমে লোগান এই মিশনটা সাকসেসফুলি কমপ্লিট করে এবং যে ডিজাস্টার টাইমলাইন ছিল এক্সম্যানের সেইটা শেষ হয়ে নতুন টাইমলাইন শুরু করে। এরপরে আমরা দেখতে পারি হইতেছে সব মিউটেন্টস যারা কিনা মারা গেছিল তারা আবার জীবিত, আবার তাদের মতো করে
চলাফেরা করতেছে। জিন গ্রে আর হইতেছে সামার স্কটও ব্যাক করে। এই মুভির পরেই হইতেছে ফক্সওয়ালারা এক্সম্যানের যে আগের 3টা মুভি ছিল সেই মুভিগুলারে টাটা বাই বাই খাতাম করে নতুন একটা টাইমলাইন শুরু করে, যেটার পরেই হইতেছে এক্সম্যান অ্যাপোক্লিপস এবং ডার্ক ফিনিক্স মুভিটা রিলিজ করা হয়। বাট ওই মুভিগুলো খুব একটা বেশি ধামাকা দেখাইতে পারে নাই। এরপরে আমরা দেখতে পারি নতুন টাইমলাইনের খুবই ফেমাস একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটাকে সবাই ভালোবাসছে, যে ক্যারেক্টারটা আমরা আগে দেখছিলাম খুবই আগলি জঘন্য বাজে ভাবে, এবং সেটা হইতেছে ডেডপুল। আর যে চেঞ্জেস গুলো হইছে হওয়ার কারণে এই নতুন টাইমলাইনে হইতেছে সবাইকে কমিক অ্যাকুরেট রাইখে দেখানো ট্রাই করা হয়েছে, আর যেই কারণেই এই আমাদের ডেডপুল একদম সে লাল লাল স্যুট পরে চলে এসেছে। আর সাথে হইতেছে ফালতু ফালতু কথা, যেগুলো শুনে আপনারা, আমি নিজে, সবাই দুনিয়ার সবাই হইতেছে এন্টারটেইন হইছি। ডেডপুলের যে 2টা মুভি আছে, এই 2টা মুভি হইতেছে ডেজ অ্যান্ড দ্য ফিউচার পাস্টের পরে যে টাইমলাইনটা ক্রিয়েট হয়েছে সেটার মধ্যে এক্সিস্ট করে। ডেডপুলের মুভিগুলো হচ্ছে মডার্ন টাইমে সেট করা, এবং এই মুভিগুলো হচ্ছে ডার্ক ফিনিক্সের পরের স্টোরি। অবশেষে চলে আসা হচ্ছে লোগান মুভি, যেই মুভিতে আমরা দেখতে পারি হচ্ছে উলভারিনের ডেথ দেখার আগে ভাই কিছু কথা বলে নেই। যেই মুভিটা হইতেছে ডেডপুল বা হইতেছে ডার্ক ফিনিক্সের যেই মুভিগুলো ছিল সেগুলো থেকে অনেক দূরে হইতেছে এক্সিস্ট করে, মানে টাইমলাইনের অনেক দূরে। 2029 সাল তো বহুত দূর ভাই, বহুত বহু। তো ওই 2029 সালের মানে লোগান মুভিতে আমরা দেখতে পারি হইতেছে চার্লস জেভিয়াস আর হইতেছে উলভারিন। লোগান ছাড়া আর কোনো মিউট্যান্ট বাইচে নাই, সব শেষ, খতম হয়ে গেছে। এবং এই মুভির পরেই এক্সম্যানের সব থেকে শেষ মুভি যেটা হইতেছে দ্য নিউ মিউট্যান্টস, সেটার সময় চলে আসে। তো এই মুভিতে তো এটা বলা হয় নাই যে এই মুভিটা কত সালে সেট করা, বাট এইটুকু শিওর এই মুভিটা হইতেছে লোগান মুভির পরেই সেট করা। চলে আসেন, টাইমলাইন অর্ডার তো বোঝানো শেষ, তাই না? বুঝছেন তো কতটা কনফিউজিং, কতটা মানে ভয়ানক অবস্থা ফক্স ইউনিভার্সের, পুরা একদম খেলা দিছে। এইবার আমি যেটা আলোচনা করব সেটা হইতেছে এই মুভিগুলো কিভাবে দেখবেন ক্রোনোলজিক্যাল অর্ডার অনুসারে, কিভাবে দেখলে আপনাদের এই কনফিউজিং ব্যাপারটা একটু দূর হবে এবং মুভিগুলো খুব সুন্দর মতো বুঝতে পারবেন। তো মুভিগুলো দেখার আগে আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হইতেছে ফক্স ইউনিভার্সের মধ্যে 2টা টাইমলাইন আছে, টাইমলাইন এ, টাইমলাইন বি। টাইমলাইন এ হইতেছে এক্সম্যান ডেজ অফ দ্য ফিউচার পাস্টের আগে যে মুভিগুলা টেক প্লেস করছে, আর টাইমলাইন বি হইতেছে ডেজ অফ দ্য ফিউচার পাস্টের পরে যে মুভিগুলো আসছে সেগুলো অবভিয়াসলি। তো এখন আমরা হইতেছে খুব সুন্দরভাবে দেখতে পারবো কোন কোন মুভিগুলো দেখবেন। তো আমরা শুরুতে আলোচনা করবো হচ্ছে টাইমলাইন এ নিয়ে, ডেজ অফ দ্য ফিউচার পাস্টের আগে যে মুভিগুলো আসছে। টাইমলাইন এই অনুসারে প্রথম মুভি যেটা দেখতে পারেন সেটা হচ্ছে এক্সম্যান ফার্স্ট ক্লাস, যেটা কিনা 2011 সালে আসছিল। এরপরে যে মুভিটা দেখতে পারেন সেটা হচ্ছে এক্সম্যান অরিজিনস উলভারিন, যেটা কিনা 2009 সালে আসছে। তারপর যে মুভিটা দেখতে পারেন সেটা হচ্ছে এক্সম্যান 2000 সালের। এরপরই আপনারা দেখে ফেলতে পারেন X2 2003 সালে রিলিজ হওয়া। তারপরে আপনারা দেখতে পারেন এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড, যেটা কিনা 2006 সালে আসছিল। এরপরেই উলভারিন মুভি 2013 সালের। তারপরেই দেখে ফেলতে পারেন হচ্ছে এক্সম্যান ডেজ অফ দ্য ফিউচার পাস্ট। এক্সম্যান ডেজ অফ দ্য ফিউচার পাস্টের পরে তো হইতেছে টাইমলাইনটা চেঞ্জ হয়ে গেছে, ব্রাঞ্চ টাইমলাইন ক্রিয়েট হয়েছে। ব্রাঞ্চ টাইমলাইন সম্পর্কে আপনারা যারা জানেন না তারা নিশ্চয়ই লোকি সিরিজ দেখেন নাই, আর যারা লোকি সিরিজ দেখছেন তারা তো ইজিলি বুঝে গেছেন ব্রাঞ্চ টাইমলাইন কি। আমি শুধু সিম্পলভাবে বুঝাই দিতেছি ব্রাঞ্চ টাইমলাইনটা অ্যাকচুয়ালি কি। সেটা হইতেছে যে ধরেন এখানে একটা টাইমলাইন আছে, এই টাইমলাইনটা এখান থেকে শুরু হয়ে এখানে যাওয়ার কথা ছিল, এখানে শেষ হওয়ার কথা ছিল। এই যে টাইমলাইনটা আছে এর মাঝখানে যদি এই টাইমলাইনটা এখানে আস্তে আস্তে যদি এই জায়গায় না শেষ হয়ে অন্য কোথাও চলে যায়, সেখান থেকে হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ টাইমলাইন শুরু হয়। অর্থাৎ এই যে টাইমলাইন এটা অলরেডি এক্সিস্ট করে, আর এইখান থেকে মাঝখান থেকে যে টাইমলাইনটা চেঞ্জ হইলো, ফিউচারটা চেঞ্জ হইলো, সেটা আরেকটা আলাদা টাইমলাইন। মানে যেমন বলতে পারেন 2টা ইউনিভার্স, প্যারালাল ইউনিভার্স যেরকম, ঠিক সেরকম প্যারালাল টাইমলাইন। আর ওই যে নতুন টাইমলাইনটা তৈরি হয়েছে এটাকেই বলা হচ্ছে ব্রাঞ্চ টাইমলাইন। এখন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে টাইমলাইন বি সম্পর্কে, যেই মুভিগুলো আপনারা দেখবেন টাইমলাইন এ শেষ করার পরে। সেই মুভিগুলো হচ্ছে প্রথম মুভি যেটা ডেজ অফ দ্য ফিউচার পাস্ট, আপনাদেরকে যেটা বলছিলাম হচ্ছে ওই টাইমলাইন এর লাস্টে ওই মুভি সহ টাইমলাইন বিটা এক্সিস্ট করে। তো ওই মুভির পরে যে মুভিগুলো দেখবেন সেটা হচ্ছে এক্সম্যান অ্যাপোক্লিপস, যেটা 2016 সালে রিলিজ হয়, বাট গল্পটা ছিল হচ্ছে 1980 দশকের। সেই মুভিতে আপনারা দেখতে পারবেন হচ্ছে দ্য ফার্স্ট মিউটেন্ট, প্রথম মিউটেন্ট কে ছিল সেই অ্যাপোক্লিপস ক্যারেক্টারটাকে। তো মজার ঘটনা হইতেছে ওই মুভিতে যে ক্যারেক্টারটা ভিলেন অ্যাপোক্লিপস হিসেবে ছিল, সে কিন্তু মার্ভেলের আরেকটা ক্যারেক্টার করছে, জানেন সেটা কোনটা? সেটা হইতেছে মুন নাইট। ওইটাও কিন্তু একটা মার্ভেলের সিরিজ, খুবই চমৎকার সিরিজ, মাথা নষ্ট। আমার তো খুব ভালো লাগছে ভাই ওই সিরিজটা। ওই সিরিজটা নিয়েও আমি আলোচনা করব সিরিজের এপিসোডে। এই এপিসোডে আমি আর বিস্তারিত বলবো না, নাইলে এপিসোড এমনি অনেক লম্বা হয়ে গেছে, আরো লম্বা হয়ে যাবে। আমি চাই না আপনাদের টাইম ওয়েস্ট করতে, তাই চলেন নেক্সট মুভি নিয়ে আলোচনা করি। তারপর যে মুভিটা দেখতে পারেন সেটা হচ্ছে এক্সম্যান ডার্ক ফিনিক্স, যে মুভিটা রিলিজ হয়েছিল 2019 সালে।
সালে, যেটা কিনা হচ্ছে 90s এর টাইমলাইনে এই মুভিটা। ওই টাইমলাইনের পরেই দুইটা মুভি আসে, সেটা হচ্ছে ডেডপুল অ্যান্ড ডেডপুল 2, যেটা 2016 এবং 2018 সালে রিলিজ হয় নতুন টাইমলাইনে। সেটা হইতেছে প্রেজেন্ট টাইমলাইন, মানে মডার্ন ওয়ার্ল্ড, যেটা মডার্ন ওয়ার্ল্ডে মুভিগুলো এক্সিস্ট করে। এরপরেই যে মুভিটা দেখতে পারেন সেটা হচ্ছে লোগান, যেটা 2017 সালে রিলিজ হয় এবং এই মুভিটাতেই লোগানের ডেথ হয়ে যায়। আমরা দেখি লোগান কিভাবে ইন্তেকাল করে। এবং এই মুভির পরে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে দ্য নিউ মিউটেন্টস, যেটা কিনা 2021 সালে রিলিজ হয়। যদি এখনো কনফিউজ হয়ে থাকেন, আমি জানি এই ভিডিওতে অনেক কনফিউজিং বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। যদি এখনো কনফিউজ থাকেন তাহলে এই ডায়াগ্রামটা দেখে নিতে পারেন, যেখানে টাইমলাইন খুব সুন্দরভাবে আমি এক্সপ্লেইন করেছি। তো আসেন প্লট হোলস নিয়ে আলোচনা করি। যেই প্লট হোলস নিয়ে আলোচনা করতে মজাই লাগে, কিভাবে কনফিউজ থেকে কনফিউজ তর হইতে থাকে ফক্স ইউনিভার্স। ওরা নিজেরাও কনফিউজ ছিল, আমাদেরও কনফিউজ করছে, মানে আমরা যারা ক্রিটিক্স আছি তারাও কনফিউজ এবং যারা অডিয়েন্স আছে তারাও কনফিউজ। তো এই মুভিগুলোর মধ্যে সব থেকে বড় সমস্যা শুধু টাইমলাইন না, মানে টাইমলাইনকে অ্যাকচুয়ালি প্রবলেম বলা যায় না, কারণ হইতেছে টাইমলাইন তো আপনি বুঝতে পারবেন এক একটা মুভি দেখলে। বাট টাইমলাইন ছাড়াও এই মুভিতে অনেক ধরনের প্রবলেম আছে যেগুলা কিনা খুবই কনফিউজিং করছে, যেগুলার স্টিল নাও এই প্রেজেন্ট ডে পর্যন্ত এখনো কোনো সেন্স মেক করে না, যেগুলো কিনা এখন পর্যন্ত প্লট হোলস হয়েই রয়ে গেছে। এক্সাম্পল অনুসারে বলা যায়, সবার আগে কথা বলি হচ্ছে এমা ফ্রস্টকে নিয়ে। এমা ফ্রস্টকে আমরা সবার প্রথমে দেখতে পারছি এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভিতে, কিন্তু তারপরেও আমরা দেখতে পারি এমা ফ্রস্টের আরেকটা ইয়াং ভার্সন, যেটা কিনা এক্সম্যান অরিজিনস উলভারিন মুভিতেও ছিল। তাহলে কি এটা বলা যায় যে এমা ফ্রস্টের বয়স বাড়ে না, নাকি এই দুইটা এমা ফ্রস্টই দুইটা ডিফারেন্ট পারসন, বাট ওদের দুজনের নামই হচ্ছে এমা। এরপরে মজার যে প্লট হোলটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিয় ক্যারেক্টার বলতে পারেন প্রফেসর এক্স, অর্থাৎ চার্লস জেভিয়ার্সকে নিয়ে, যাকে কিনা আমরা দেখছিলাম এক্সম্যান লাস্ট স্ট্যান্ড মুভিতে ফিনিক্সের মাধ্যমে একদম ধ্বংস হয়ে যাইতে, সে একদম পার্টিকেলসের মতো ব্লাস্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। তো ওই মুভিতে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে চার্লস জেভিয়াস তার মাইন্ডের মাধ্যমে, মাইন্ডের যে পাওয়ার আছে সেই পাওয়ারের মাধ্যমে হইতেছে সে তার মাইন্ড কনসিয়াসকে অন্য একটা বডিতে শিফট করে। কিন্তু তারপরেই আমরা তাকে দেখতে পারি দ্য ডেজ অফ দ্য ফিউচার পাস্ট মুভিতে, যেই মুভিতে সে কিনা তার সেম বডিতেই আছে, সেম রকম অ্যাবিলিটি ডিসএবিলিটি সহ। কোয়েশ্চেন হইতেছে উনি ওনার বডি কেমনে ফেরত পাইলো? অন্যদিকে আমরা দেখতে পারি ময়রা ম্যাকটেগারকে, যে কিনা এক্সম্যান লাস্ট স্ট্যান্ড মুভিতে সায়েন্টিস্টের রোলে থাকে, বাট ওনার অরিজিন এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভিতে একজন সিআইএ অফিসার হিসেবে দেখানো হয়। বিট কনফিউজিং। বলিভার ট্রাস্ক নিয়ে হইতেছে সব থেকে বড় কনফিউশন, কারণ হইতেছে আমরা এক্সম্যান লাস্ট স্ট্যান্ড মুভিতে দেখতে পারি হচ্ছে বলিভার ট্রাস্ক এমন একটা ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটাকে প্লে করেছিল হচ্ছে বিল ডিউক, যে কিনা হচ্ছে একজন আফ্রিকান আমেরিকান অভিনেতা। এবং এরপরেই সেম ক্যারেক্টারটাকে আমরা দেখতে পারি হচ্ছে ডেজ অফ দ্য ফিউচার পাস্টে পিটার ডিঙ্কলেজ, যে কিনা ক্যারেক্টারটাকে প্লে করেছে। এখন এখানে সব থেকে বড় কনফিউশন তো এইটাই, সময়ের সাথে মানুষ হচ্ছে বুড়া হয় নাকি তার হাইট কমে যায় আর মানুষের পুরো একদম গঠন টঠন সবকিছুই চেঞ্জ হয়ে যায়। তো এই ইউনিভার্সের কমন আনকমন কোনো সেন্সই নাই, পুরো একদম সেন্সলেস অবস্থায় আছে। সেন্সলেস মানে কি অজ্ঞান? হইতে পারে, অজ্ঞান বলতে পারেন, কারণ কোনো কিছুই মেক সেন্স করে না। যেই কারণে আমরা দেখতে যাইতেছি হচ্ছে ফিউচারে, অর্থাৎ এই যে মুভিটা বের হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন, এটার পরে মার্ভেল কিভাবে এক্সম্যানের ক্যারেক্টারগুলোকে নিয়ে রিবুট করে অথবা কিভাবে নতুন করে তারা প্রেজেন্ট করে। সো বলতে পারেন ওল্ড ওয়াইন ইন আ নিউ বোতল। আমি এই ভিডিওতে সব থেকে বেস্ট চেষ্টা করছি কিভাবে আপনাদের কনফিউশন দূর করা যায়, কিভাবে আপনারা মুভিগুলো দেখবেন ক্রোনোলজিক্যালি, এবং প্লট হোলসগুলো নিয়েও আলোচনা করছি। আপনারা লাইক দিতে ভুলবেন না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিলে আমি অনুপ্রেরণা পাবো এবং ইউটিউবও অনুপ্রেরণা পাবে আরো 10টা মানুষকে এই ভিডিওটা দেখানোর জন্য। কমেন্ট করতে ভুলবেন না আপনাদের অনুভূতি, নতুন কোনো ভিডিও চান কিনা, কি সম্পর্কে জানতে চান, কোনো বিষয়ে কনফিউশন আছে কিনা, কি জানলে আপনাদের উপকারে আসবে সেটা কমেন্ট করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি রাব্বিরাজ বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। সিয়া। কাট শেষ তো ভাই, টায়ার্ড, ঘুমাইতে যাই।